প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়, তার 1 থেকে 2 দিন পরে কন্টিনিউ শেখ হাসিনার পুত্র সজীব ওজের জয় বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। কখনো বলেছেন আমার মা ক্ষমতা ছাড়তে চায়নি, জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার কখনো বলেছেন আমার মা পদত্যাগ করেনি, আমার মা স্টিল নাও এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। কেন বলেছেন কথাগুলা? অনেকেই ভাবছেন যে সজীব ওজের জয় হয়তো লাল পানি খেয়ে নেশার ঘরে কথাগুলা বলছে। আপনাদের ধারণা এরকম হইতে পারে, কিন্তু সে তার জায়গা থেকে সত্য কথাটাই বলেছেন। কখনো কি ভেবেছেন যে কেন এই কথা বললো যে স্টিল নাও শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী? কারণ শেখ হাসিনা পদত্যাগ করেইনি। এখন বলবেন যে আমি কিভাবে জানলাম? আচ্ছা, আজ পর্যন্ত আপনারা কেউ কি শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেই পদত্যাগ পত্রটি দেখেছেন? কোন কোন কাগজে এই পদত্যাগ পত্রটুকু তিনি লিখেছেন? কোন কালি দিয়ে লিখেছেন? কয়টা অক্ষর সেখানে লেখা আছে? আজ পর্যন্ত কেউ কি দেখেছেন বা বলতে পারবেন? আমি জানি পারবেন না। কারা বলেছে পদত্যাগ করেছে? এই শেখ হাসিনা সরকার, যার মাথায় হাত বুলিয়ে এই বাংলাদেশের সর্বোচ্চ বড় চেয়ারে বসিয়ে রেখেছে শাহাবুদ্দিন চুপ্পু, বর্তমান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যিনি, এই রাষ্ট্রপতিকে ওই চেয়ারে বসিয়েছিলেন কে? এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা মাথায় রাখতে হবে। তারপরে কে বলেছিলেন? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তিনি তার ঘোষণায় বলেছিলেন যে সরকার পদত্যাগ করেছে। সেই পদত্যাগ পত্রটা কি আপনারা দেখেছেন? আজও পর্যন্ত দেখেন নাই, দেখার প্রয়োজনই মনে করেন নাই। এটা মাথায় আসে নাই যে এটা দেখা উচিত কিনা, কারণ তিনি স্টিল নাও এখনো পদত্যাগ করেন নাই। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, নৌবাহিনী বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু হাসিনা তার সবচাইতে ঘনিষ্ঠ, আপনজন, একনিষ্ঠ ব্যক্তিদেরকে বসিয়ে রেখেছেন। এটা মাথায় রাখতে হবে আপনার, এটা মাথায় রাখতে হবে আপনাদের। সচিবালয়ে যে সচিবগুলো আছে সবগুলোকে ভালোবেসে শেখ হাসিনা বসিয়েছেন। বাংলাদেশের যত আদালত আছে সবগুলাই বিচারপতি যে নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলো কিন্তু তিনি নিজে দিয়েছেন। প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে টপ 1 থেকে টপ 5 সিরিয়ালে একের পর এক যেই কর্তা ব্যক্তিগুলোকে বসিয়ে রাখা হয়েছে সেগুলো কিন্তু একনিষ্ঠ আওয়ামী লীগ ভক্ত এবং ছাত্রলীগের সাবেক কর্মীদেরকে বসানো হয়েছে। আপনি এখান থেকে 10 বা 15 বছর আগের খোঁজগুলো নিয়ে দেখেন না। 2012 বা 2010, 11, 12 বা 14, 15 সালে যারা নিয়োগ পেয়েছে বাংলাদেশ পুলিশ প্রশাসনে, তাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু চেক করে দেখেন না। সবাই সাবেক ছাত্রলীগের বড় বড় পদধারী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি। এদেরকে বসিয়ে রেখেছে টপ 1 থেকে টপ 5। আমি কেন বলছি? কারণ যে কোনো একটা সিগন্যাল ব্রেক হলে টপ 1 যে সে কোনো কারণে সরে গেলে দ্বিতীয় যে আসে সে যেন দায়িত্ব ভার গ্রহণ করতে পারে, এরপরে তৃতীয় যে আসে সে যেন পরবর্তীতে দায়িত্ব ভার গ্রহণ করতে পারে। অর্থাৎ কোনোভাবেই যেন ব্রেক না হয়, এই সিস্টেমটা, চেইন অফ কমান্ডটা যেন কোনোভাবে না ভাঙে। শেখ হাসিনা এই বিগত 15 থেকে 16 বছরে এভাবে কিন্তু সাজিয়ে রেখে গেছেন। সুতরাং সিস্টেমে এই ছাত্র জনতার অভ্যুত্থান তারা বুঝতে না পেরে, তারা পলিটিক্যালি হ্যান্ডেল করতে না পেরে হয়তো সাময়িক সময়ের জন্য দেশ ত্যাগ করে চলে গেছেন। তার মানে এই না সারা জীবনের জন্য আওয়ামী লীগ সরকার চলে গেছে। তারা যে কোনো সময় যে কোনোভাবে বাংলাদেশে আবার ফিরে আসবে, এবং ফিরে আসার জন্য সবচেয়ে বড় টোপ যেটা, সেই টোপটাকে বসিয়ে রেখেছেন রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে। আর আমরা বাংলাদেশের রাজনীতিবিদরা কি সুন্দরভাবে তাকে আদর করে জামাই আদরে বসিয়ে রেখেছি। আমাদের যেই অন্তর্বর্তী সরকার গঠিত হলো সেই সরকারের উপদেষ্টাবৃন্দ সেই ব্যক্তির হাত ধরেই শপথ পাঠ করলেন। অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকার, যে উপদেষ্টাবৃন্দ, এরা কিন্তু বাংলাদেশ সরকারের উপদেষ্টা না, এরা হচ্ছে ওই চুপ্পু সাহেবের উপদেষ্টা। সুতরাং যে কোনো সময় চাইলেই চুপ্পু সাহেব এক কলমের খোঁচায় তাদেরকে ব্যান করে দিতে পারে, অবৈধ ঘোষণা করে দিতে পারে, রহিত করে দিতে পারে। তার মানে আলটিমেটলি কিন্তু বাংলাদেশের সরকার সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। বুঝতে হবে বিষয়টা, মাথার ভিতরে ঢোকাইতে হবে একটু। কথাগুলো শুনলে হয়তো বা অনেকের পাগল মনে হইতে পারে। রাজনীতিবিদরা এগুলো ভাবেন কিনা জানি না। তারা শুধুমাত্র আছেন কখন সামনের চেয়ারটাকে তারা বসবেন, এই চিন্তায় এক অপরের ভিতরে ইতিমধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, দখলদারিত্ব শুরু হয়ে গেছে।
এগুলো না করে আগে সিস্টেমটাকে ডেভেলপ করেন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এতদিন ইতিহাসে বইপত্রে এই লাইনগুলো আমরা পড়েছি, কিন্তু এখন বাস্তবে উপলব্ধি করতে পারছি আসলেই প্রকৃত সত্য ওইটাই, যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বিচারপতিরা একটা কু করতে চেয়েছিলেন, সেটা যে কোনোভাবে ছাত্র জনতা ঠেকিয়ে দিয়েছে, কিন্তু তার মানে এই না পরবর্তীতে আবার ঠেকিয়ে দেওয়া সম্ভব। রাষ্ট্রপতি শুধুমাত্র অপেক্ষা করছে একটি ভালো সুযোগের, যখন পরিবেশটা ওরকম কন্ট্রোলে চলে আসবে সাথে সাথে সিগন্যাল দিয়ে দিলে তারা তাদের দিক থেকে আবার চলে আসবে, সরকার বাদ দিয়ে দেবে, ওই সরকার এসে আবার নতুন করে গদি আহরণ করবে। কারণ প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সচিবালয় বলেন, সবই তো তাদের লোক। সময়ের কারণে শুধুমাত্র তারা তাদের ক্ষমতাটা প্রয়োগ করতে পারছে না মাত্র, তাছাড়া বাকি সব সেট আপ তো তাদের। যখন আবার শেখ হাসিনা সিগন্যাল দিবে, ব্যাস আবার পূর্বের ন্যায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। আর মাঝখানে যেই সমন্বয়করা দায়িত্ব পালন করেছিলেন, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে রাষ্ট্রদ্রোহের আইনে মামলা দিয়ে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হবে, অনেকের কল্লা যাবে। বিষয়টা এখনই বুঝতে হবে। এখনই সমন্বয়কদেরকে অনেকে প্রতিপক্ষ ভাবা শুরু করেছে। অনেক রাজনৈতিক দল প্রকাশ্যে সমন্বয়কদেরকে বিভিন্নভাবে ব্লেম দেওয়ার চেষ্টা করছে। মনে হচ্ছে এখন আওয়ামী লীগের পরিবর্তে সমন্বয়করাই সেই রাজনৈতিক দলগুলোর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে। এটা না করে আগে বাংলাদেশটাকে সেভ করেন। চেয়ারের চিন্তা না করে, গদির চিন্তা না করে দেশটাকে আগে সেভ করেন। যেই কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য আপামর জনসাধারণ, ছাত্ররা নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়ে গেছে, এই শহীদদের সম্মান দিয়ে এই স্বাধীনতাকে ধরে রাখার চেষ্টা করেন।